সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা দেখব যে কিভাবে এসএসসি 2025 সালে ম্যাথে 100% পাস করা যায়। অর্থাৎ তোমার কোনো রকম প্রস্তুতি নাই, তুমি খুব চিন্তিত যে আমি মনে হয় পাস করব না। এই ক্ষেত্রে যারা একেবারেই মাথা ফেলে দিয়েছো যে না আমি আর পাস করব না, তো এই ক্ষেত্রে আমি বলবো যে টেনশন করার কোনো কারণ নাই। আমি আজকে তোমাদের জন্য এমন একটা ট্রিক্স নিয়ে আসছি, যেটা দেখার পরে বা তুমি যদি আমার এই ইনস্ট্রাকশনগুলো মেনে চলো, তবে তুমি 100% পাস করবে। তুমি যদি চাও যে না আমি ফেল করতে চাই, তুমি চেষ্টা করবে আমি ফেল করব, তুমি চিৎকার করবে, বাট তুমি ফেল করতে পারবে না। এখন কথা হচ্ছে যে আমার পাস কততে কত নাম্বার আমাকে অ্যান্সার করতে হবে, কত নাম্বার পেলে আমি পাস করব এবং সেটা কিভাবে করব। আচ্ছা, শুরুতে আমরা দেখব আমার মোট যে খাতার নাম্বার সেটা হচ্ছে 70। 70-এর মধ্যে আমাকে পেতে হবে কত, 3 দ্বারা ভাগ করো, তাহলে 23 প্লাস, অর্থাৎ তুমি 23 পাইলে হচ্ছে পাস করতেছো। 70-এ তোমাকে 23 নাম্বার পেতে হবে। কিভাবে সেটা তুমি অ্যান্সার করবা, এই 23 নাম্বার তুমি যেমনি খুশি অ্যান্সার করতে পারবা, জাস্ট শুধুমাত্র আমার এই ইনস্ট্রাকশনগুলো তোমাকে ফলো করতে হবে। ওকে, দেখো, পরিসংখ্যানে আমরা লিখছি এখানে 10 নাম্বার, অর্থাৎ পরিসংখ্যান থেকে আমরা 10 নাম্বার অ্যান্সার করবই। সেটা কিভাবে একটু করে দেখাচ্ছি। আর জ্যামিতি থেকে, জ্যামিতির মধ্যে এটা ভাগ করছি, জ্যামিতি সম্পাদ্য, জ্যামিতি উপপাদ্য, অর্থাৎ জ্যামিতির এই পার্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি। ধরো তুমি জ্যামিতির সম্পাদ্য বোঝোই না, পারোই না, আমি কিন্তু আবারও বলি আজকে আমাদের এই ট্রিক্সটা হচ্ছে যারা পড়াশোনা করোনি বা করছো মাথায় ঢুকতেছে না, বা তুমি শিওর তুমি ফেল করবে গণিতে, এই ক্ষেত্রে তোমার জন্য আমরা সম্পাদ্য তুমি কিচ্ছু পারো না, তবু তুমি 2 নাম্বার অ্যান্সার করতে পারবে। তারপর যাও সেট, সেট রাখছি হচ্ছে যে এটা একটু ইজি আছে, আমরা চাইলে অন্য অধ্যায় রাখতে পারতাম, বাট এটা একটু ইজি তোমাদের জন্য, আমরা এইগুলো নিয়ে আসছি। এখানে জাস্ট 2টা অঙ্ক দিব আমরা এখানে, এই যে সেট, এখানে জাস্ট 2টা অঙ্ক করবা, 8 নাম্বার পেয়ে যাবা। আচ্ছা, এরপর চলে আসো জ্যামিতিতে। জ্যামিতি আগে রাখলাম আমরা সম্পাদ্য, যেখান থেকে তুমি পাবা 2 নাম্বার। এখানে রাখলাম জ্যামিতির উপপাদ্য, যেখানে তুমি 3+3+, অর্থাৎ তুমি 3 বা তারও বেশি এখান থেকে অ্যান্সার করতে পারবা। তুমি বলবো যে আমি তো উপপাদ্য বুঝি না, আমি কিভাবে অ্যান্সার করব, বাট আমরা তো তোমাকে ওই ট্রিক্সটাই শিখাবো যে তুমি কিভাবে কিচ্ছু না পারার পরেও এখান থেকে 10, 2 12, 8 20, 3 23, 3 প্লাস, অর্থাৎ 23 প্লাস তুমি এখান থেকে নাম্বার অ্যান্সার করতে পারবে। তোমার লাগবে কত, টোটাল 70 মার্কের মধ্যে তোমার লাগবে 23। তুমি এখানে আমার ইনস্ট্রাকশন যদি ফলো করো 100% 23 প্লাস তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, তাহলে আমাদের এই পরিসংখ্যান থেকে হচ্ছে যে আমি কিভাবে 10 মার্ক অ্যান্সার করব। পরিসংখ্যান আমি কি দিলাম তোমাকে, মধ্যমান, এটাকে মধ্যমানকে মধ্যবিন্দুও বলা হয়ে থাকে, সো মধ্যমানটা কখনো মধ্যবিন্দু লেখা দেখতে পারো। ওকে, মধ্যমান নির্ণয়টা করবা, প্রচুরক করবা। আচ্ছা, আর হচ্ছে যে কিছু সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হবে অথবা মধ্যক নির্ণয় করতে হবে জাস্ট। এরপরে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা, তুমি জাস্ট 1 2 3 4 5 এই 5টা ক্যাটাগরি ফলো করো, তাহলে তুমি এখান থেকে 100% 2 মার্ক পাবা। আচ্ছা, এরপরে যাও সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অথবা মধ্যক নির্ণয়, এইটা বেশি আসে, এটাকে যদি আমরা পার্সেন্টেজ দেই, তবে এটা হচ্ছে তোমার একটা আসার সম্ভাবনা হচ্ছে 95% সম্ভাবনা এইটা আসার। আর এরপরে যদি ধরো এটা আসলো না, তাহলে কি আসবে, ওই ক্ষেত্রে মধ্যকটা আসতে পারে, এছাড়া কিন্তু আর কিছু নাই যে খ নাম্বার আসতে পারে। সো এক্ষেত্রে এটা এখান থেকে আমরা পাইলাম 4 মার্ক। আচ্ছা, এখন দেখো গ নাম্বার আসো, অজীব রেখা। অজীব রেখা এইটা আসার সম্ভাবনা তোমার এখানে 90%। বাই চান্স এটা মিস্টেক করলে এটা দেয়, এটারও সম্ভাবনা যে নাই এরকম না, এটার সম্ভাবনা 85% কিন্তু। সো এখান থেকে তুমি পাইবা 4 মার্ক, টোটালি 2 + 4 + 4 = 10। অর্থাৎ এখানে তুমি যদি এই ইনস্ট্রাকশনটা ফলো করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করবা ক্ষয়ের জন্য, বাই চান্স মিস্টেক হলে মধ্যক, অন্য কিছু নাই যেখান থেকে আসবে। গ নম্বরে যাও, অজীব রেখা, মনে করো এটা আসছে, বাই চান্স মিস্টেক হয়ে গেছে, বহুভুজ। আরও একটা আছে সেটা হচ্ছে আয়ত লেখো, বাট আয়ত লেখাটা পরীক্ষাতে তেমন একটা দেওয়া হয় না, আশা করি এটা এবার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। ওকে, এই পর্যন্ত হচ্ছে তোমার পরিসংখ্যানের পার্ট। তুমি এখন ধরো জ্যামিতি পার্টে আমরা আসলাম, তো এখানে কি আছে, এখানে জ্যামিতি পার্টের মধ্যে আমরা সম্পাদ্যটাকে রাখলাম। সম্পাদ্যর ক খ গ নম্বরে ধরো
ক, খ এবং গ। এখানে এসা ক নাম্বার প্রশ্নের মধ্যে যা এইগুলো যা দিলাম এগুলো সবগুলো হচ্ছে ক এর জন্য। আচ্ছা, ক এর মার্ক কত? 2 নাম্বার। আচ্ছা, তুমি মনে করো 2 এর জন্য এত পরিশ্রম করবো আমি? এত পরিশ্রম না, 3টা ক্যাটাগরি মাত্র দিছি, তুমি জাস্ট এই 3টা ক্যাটাগরি কমপ্লিট করো, 100% তুমি এখান থেকে 2 নাম্বার কভার করতে পারবা। আচ্ছা, প্রথমে কি দিচ্ছি আমরা? সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকো। তখন এই ক্ষেত্রে তোমাকে ধরো দেওয়া হইলো একটা সামান্তরিকের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম কিছু দেওয়া থাকবে, মানে যা দিছে। অথবা বলুন তোমাকে একটা ত্রিভুজ দেওয়া হইলো, একটা ত্রিভুজের 2টা বাহুর দৈর্ঘ্য দেওয়া হয়েছে, তো তুমি লেখো 2টা বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, একটা 5 সেন্টিমিটার, স্কেল দিয়ে মাপো 5 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার, হ্যাঁ 3 সেন্টিমিটার, এটাকে এ দিলাম, এটাকে বি দিলাম। একটা কোণ দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, বলতে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকো। তোমাকে যা দেওয়া হয়েছে, তোমাকে যা যা বললো যে একটা ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার, হ্যাঁ এটা স্কেল দিয়ে মেপে আমরা আঁকলাম 5 সেন্টিমিটার। আর একটা বাহু আছে তোমার 4 সেন্টিমিটার, স্কেল দিয়ে আঁকলাম 4 সেন্টিমিটার। হ্যাঁ, তারপরে বলেছে একটা কোণ, তো নাও তুমি স্কেল নাও আর হচ্ছে কম্পাসটা নাও, চাঁদাটা নাও। হ্যাঁ, নিয়ে তুমি জাস্ট বলছো তোমাকে 45 ডিগ্রি এঁকে ফেলো, বলছো 60 ডিগ্রি, 60 ডিগ্রি এঁকে ফেলো, শেষ। এটাকে দিয়ে দাও এক্স ওয়াই, যা মন চায় দিয়ে দিলাম। কি বললো তোমাকে? সংক্ষিপ্ত, এই যেখানে দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র। তোমাকে যে উদ্দীপকটা দেওয়া হয়েছে ওখানে ক নাম্বারে বলা হয়েছে? এইটা। তার মানে কি, তোমাকে উদ্দীপকে দেওয়া ছিল একটা ত্রিভুজের 2টা বাহু 5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আঁকলাম, ও একটা কোণ 60 ডিগ্রি 70 ডিগ্রি 45 ডিগ্রি আঁকলাম, শেষ। এটা বলতে সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র এঁকে দিলাম, আর কিছু না। একটু বিবরণ দিবে এখানে, জাস্ট বিবরণটা কি লিখবা? হ্যাঁ, বিবরণটা হচ্ছে এখানে এ ইকুয়াল, ধরো তুমি এখানে এই যে এ কত 5 সেন্টিমিটার রাখছো, এ ইকুয়াল 5 সেন্টিমিটার, বি কত, বি ইকুয়াল 4 সেন্টিমিটার, এক্স ইকুয়াল 45 ডিগ্রি আঁকা হলো। জাস্ট এগুলো বলে দাও, শেষ। আর কিচ্ছু না, এখান থেকে তুমি কিন্তু কি 2 মার্ক পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসো পেন্সিল কম্পাসের সাহায্যে যদি তোমার বাই চান্স সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্র আঁকো, এইটা আসলো না ক এর ক্যাটাগরিতে, তাহলে কি আসলো? তাহলে আসতে পারে এইটা, যে পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি 60 ডিগ্রি 75 ডিগ্রি 115 ডিগ্রি 120 ডিগ্রি, এই যে ডিগ্রিগুলো দিয়েছি অবশ্যই এই ডিগ্রিগুলি তারা দেবে, এর বেশি চেঞ্জ করে তারা ডিগ্রিগুলো দেয় না। আচ্ছা, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে জাস্ট এই কাজটুকু শিখতে হবে যে আমরা কিভাবে পেন্সিল কম্পাস ব্যবহার করে, চাঁদা নয়, পেন্সিল কম্পাস ব্যবহার করে 45 ডিগ্রি 60 ডিগ্রি মানে এই কোণগুলো আমরা আঁকতে পারি। তো এইটার জন্য আমরা আলাদা একটা ভিডিও রাখবো, তোমরা চাইলে সেখানে এসে ভিডিওগুলো দেখতে পারো। আচ্ছা, এটা আমরা ওখানে দেখে দিব, ডান। এখন আসো এখানে বর্গ আঁকো, রম্বস আঁকো, অথবা বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাকে কি করলো? একটা বাহু দিয়ে দিল, একটা বর্গের বাহু দিয়ে দিল, ধরো তোমার বলে দিল একটা বর্গের বাহু 4 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তুমি কি করবা? একটা বর্গ আঁকবা বা একটা রম্বস আঁকবা। জাস্ট সিম্পলি বর্গটা আর রম্বসটা তুমি কিভাবে আঁকবা দেখো, একটু দেখাই আমি। তোমাকে বললো একটা বর্গের বাহু দেওয়া আছে 4 সেন্টিমিটার, তুমি ইচ্ছা মতো একটা রেখা নিলা, নিয়ে বর্গ মানে সবগুলো বাহু সমান হবে। এখানে ধরে 4 সেন্টিমিটার একটা আগে এঁকে নাও, এখানে ধরো এটা 4 সেন্টিমিটার এই বাহু, এইটার সমান মাপ নিয়ে ধরো কেটে ফেলো। আর এখানে একটু সমকোণ এঁকে নিবা, সমকোণ যেভাবে আমরা আঁকি এভাবে দিয়ে, ঠিক আছে? সমকোণটা জাস্ট এখানে এঁকে নিবা। সমকোণটা আঁকার পরে এই যে সমকোণের যে বাহুগুলো এই হয়েছে এই 4 সেন্টিমিটারের সমান করে এখান থেকে কাটো, এখানে কাটো, আবার এভাবে নেও, যোগ করো, হয়ে গেছে আমাদের বর্গ। তোমাকে বলছো রম্বস আঁকতে, 4 সেন্টিমিটার দেওয়া হয়েছে, রম্বস আঁকো, কিচ্ছু করা লাগবে না। কি করবো তুমি? একটা বাহু ইচ্ছা মতো 4 সেন্টিমিটার, তো তুমি এখানে একটা ইচ্ছা মতো কোণ আঁকো। তোমাকে হয়তো এক্ষেত্রে একটা কোণ দিবি, তাহলে এই কোণটা এখানে আঁকবা। ধরো একটা কোণ দিয়ে দিল, এই কোণটা দিয়ে দিল 50 ডিগ্রি, এটার মাপ নিয়ে হচ্ছে এখানে একটা কোণ আঁকে নাও, বাস। এখন কি তোমাকে 4 সেন্টিমিটার সমান করে রম্বসটা আঁকতে হবে, শুধু 4 সেন্টিমিটারের মাপটা নেও, নিয়ে কাটো, যোগ করে দাও, হয়ে গেছে রম্বস। হ্যাঁ, অথবা বলবো তোমাকে বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমরা বাহু দৈর্ঘ্যটা একটু আলাদা শিখিবা, সেটা হচ্ছে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ তোমার এরকম থাকবে, এরকম। এই বাহুটার মান দেওয়া আছে ধরো 3 সেমি, এটা দেওয়া আছে 2 সেমি, তাইলে বললো এসির মানটা কত? এসি এর মানটা তুমি বের করবা। সো এই ক্ষেত্রে এসিটা হচ্ছে অতিভুজ, তা আমাদের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি একটু লিখে দিই এখানে,
অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস এই সূত্রটার মধ্যে জাস্ট এখানে যে লম্ব ছিল লম্বের মানটা বসাও, ভূমির মানটা বসাও, বসে এখান থেকে সুন্দর করে তুমি অতিভুজের মানটা মানে এই যে এসির মান বের করতে বলছে বের করে ফেলো। এই যে শুধু এই তিনটা ক্যাটাগরি তুমি ফলো করো, এইটা হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ চিত্র আঁকো, অথবা পেন্সিল কম্পাসের সাহায্যে এই মানগুলোকে আঁকতে বলা হবে, এটা আঁকবা চিত্রগুলো কোনগুলো আঁকবা, অথবা বর্গ আঁকো দেখালাম, রম্বস আঁকো দেখালাম, বাহু দৈর্ঘ্য নির্ণয় করো এইভাবে। তবে এটা খুব কম আসে, এই জন্য এটাকে আমরা গুরুত্ব দিয়ে ভালোভাবে দেখালাম না। এখন দেখি যে জ্যামিতির যে উপপাদ্য পার্ট, এই পার্ট থেকে আমি কিভাবে 3+ নাম্বার আমি এখান থেকে পেতে পারি। আচ্ছা ধরো এমন একটা জ্যামিতি আসলো তুমি পারো না, কখনো এটা চোখেও দেখো নাই, হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা এখান থেকে 3+ নাম্বার কীভাবে অ্যান্সার করবো। আর এর আগে তুমি বুঝে নাও যে জ্যামিতির উপপাদ্যের মানে উপপাদ্য না, প্রশ্নটা যখন তৈরি করা হয় প্রশ্নের যে প্যাটার্নটা হয় তোমার এরকম, অর্থাৎ সম্পাদ্য থেকে একটা দেওয়া হয় আর উপপাদ্য থেকে মোটামুটি দুইটা। সো এখান থেকে তুমি উপপাদ্য যেটা করবা দুইটা কোয়েশ্চেন পাবা। তো সম্পাদ্যটা আমরা একটু আগে দেখালাম, এখান থেকে তুমি 2 মার্ক অ্যান্সার করবা, দেখালাম কিন্তু একটু আগে। তো এখানে বাকি রইল উপপাদ্যের যে মার্ক 3+ কীভাবে আমি এখান থেকে পেতে পারি। আচ্ছা উপপাদ্যের দুইটা প্রশ্ন থাকবে, সো দুইটারই খ নাম্বার গ নাম্বার, ব্যাপারটা বুঝো কিন্তু। খ নাম্বারে মার্ক কত 4, গ নাম্বারে মার্ক কত 4। আচ্ছা এটা একটা সৃজনশীলের, তো আরেকটা সৃজনশীল তো সেম 4 + 4 অর্থাৎ 8, একটা সৃজনশীল 8 আর একটা সৃজনশীল 8 অর্থাৎ 16। আমরা কিন্তু কটা বাদ দিচ্ছি কারণ কটা একটু ব্যতিক্রম আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা এখন আমি কিন্তু উপপাদ্য যে দুইটা আসবে উপপাদ্য দুইটার একটাও আমি পারি না, ক্ষয়েরটাও পারি না, গয়েরটাও পারি না। আচ্ছা এখন এই না পারার মাঝেও আমি কিভাবে পারবো একটু দেখো। এবার দেখো এই চিত্রটা দেওয়া আছে, তোমাকে বলছে এখান থেকে প্রমাণ করতে। ধরো আমি একটা প্রশ্ন দিই তোমাকে, প্রশ্নটা হচ্ছে খ নাম্বার দিলাম, প্রমাণ করো যে উই সমান উএফ। এটা খ নাম্বার তোমাকে প্রমাণ করতে দেওয়া হয়েছে, তুমি তো জানো না কি প্রমাণ করবা, কি লিখবা। এই ক্ষেত্রে তুমি যেটা করবা, তোমার কাজ হচ্ছে যে তুমি খ নাম্বার দিয়ে উপপাদ্য প্রমাণ করার জন্য যে সিস্টেমটা থাকবে, সিস্টেমটা তুমি যে কোনো উপপাদ্য কীভাবে প্রমাণ করো, শুরুটা কিভাবে করবা। তুমি শুরুতে লিখবা বিশেষ নির্বাচন, এটা লেখার পরে তুমি এখানে দেখো কি কি আছে। এই যে এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটার এটা একটা কেন্দ্রটা কি ও, তুমি লেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। এবার দেখো এই যে এবিটা এটা একটা যা, এই যে সিডিটা এটাও একটা যা, তুমি এখানে লিখো বৃত্তে। বা তুমি চাইলে প্রথমটা যে বিশিষ্ট নির্বাচন এত কিছু না লিখে তুমি শুধু এটাই লিখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, হ্যাঁ এটা লিখে দাও ABCD যাটা লিখো বেটার হবে, AB ও CD দুটি সমান যা। এটা প্রশ্নে বলা হয়েছে AB আর CD সমান, এটা প্রশ্নে বলা থাকবে AB সমান GD। আচ্ছা এখানে যা যা দেওয়া আছে এইটা আমি দেখে এখানে লিখবো। কি দেওয়া আছে AB আর CD, এখানে বলা আছে AB আর CD সমান যা, আমি লিখলাম এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD দুটি সমান যা। এটা কিন্তু আমি কোথা থেকে শিখি নাই, এখানে চিত্রটা আছে, এই চিত্রটা আমার প্রশ্ন, এটার মধ্যেই বলা আছে যে এখানে ও কেন্দ্র AB আর CD। তোমাকে জাস্ট এতটুকু বুঝতে হবে যে এগুলোকে কি বলে। এই ABটা হচ্ছে একটা যা, CD একটা যা, আমরা এটাই লিখছি এখানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB এবং এই CD দুইটা সমান যা, কারণ এখানে সমান বললাম। আচ্ছা আমাকে বলছে প্রমাণ করতে হবে কি উই সমান উএফ, এটা প্রমাণ করতে হবে। তো আমি এখানে লিখে দিলাম প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে। এখন আমি এটা লিখবো, আমার প্রশ্নটা কি বলা হয়েছে উই সমান ওয়েভ, সো আমি লিখবো এখানে উই সমান ওয়েভ। ওকে ডান। এরপরে একটা কাজ আমরা করব, সেটা ঐচ্ছিক অঙ্কন। আচ্ছা অঙ্কনের পার্টে আমি কি করব, এখানে যদি একটু জিনিস বাকি আছে যা আমার কাজ,
এই চিত্রটা অলরেডি সবটা দিয়ে দিছে। যদি কখনো এরকম হয় চিত্রের মধ্যে যে একটু পার্ট বাকি আছে বা আমার প্রমাণ করার জন্য একটু যোগ টোগ করলে ভালো হয়, হ্যাঁ, তাইলে আমি করলাম কি, এখানে একটু যোগ করে নিলাম, এটা আর এটা যোগ করলাম, ও এ আর ও সিটা আমি যোগ করে নিলাম। তাহলে আমি যেহেতু কাজ করছি, অঙ্কনটা এই জায়গাটা আমি করলাম, সো আমি অঙ্কনের মধ্যে লিখলাম ও এ ও ও সি, ও ও সি যোগ করি। আচ্ছা, এইটা কিন্তু আমি আবার বলি, এটা ঐচ্ছিকের মধ্যে মোটামুটি পড়ে যায়, কারণ এই ক্ষেত্রে সবটা চিত্র আঁকা থাকে, ওই ক্ষেত্রে আমার আর কিছু কিছু আঁকা লাগে না, তাহলে ওই ক্ষেত্রে এই অঙ্কন এই ব্যাপারটাকে আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, এখন হচ্ছে যে অরিজিনাল যে কাজ, মানে আসল কাজটাই আমরা এখন করব। আসল কাজটা কি, প্রমাণ করতে হবে, যার জন্য আমাকে নাম্বার দেওয়া হবে। আচ্ছা, আমি প্রমাণে কি লিখব, কিছুই জানি না, আমি তো পারি না জ্যামিতি। হ্যাঁ, আপনি যারা যারা ভিডিও দেখতেছো তারা মনে করতেছো যে আমি আসলাম এখানে শিখতে, এখন আমাকে বলে আমি কি লিখবো, আমি তো জানিই না। আচ্ছা, আমরা এইটাই তো শিখবো এখান থেকে, যে আমরা কিছু না পারার পরেও কিভাবে পারবো। জাস্ট আমরা দেখবো এখানে কি কি আছে, এখানে সামথিং বিষয় একটু জানতে হবে। তো এই যে এটা তো আমাদের কেন্দ্র ছিল, এই কেন্দ্র থেকে যখন কোনো রেখার উপরে এইটা এরকম সোজা একটা দাগ থাকে, এইটা হচ্ছে এটা লম্ব। তাহলে কার উপরে লম্ব, এই এ বির উপরে ও ই একটা লম্ব। তো আমরা এখানে এইটা লিখব যে এখানে উই লম্ব এ বি, উই লম্ব এ বি। আচ্ছা, আবার এখানে দেখি উইটা লম্ব আছে কার উপরে, এই সিডির উপরে, এটাও লিখব, এবং এবং ও এফ, ও এফ লম্ব সিডি। আচ্ছা, এখন অনেকেই বলতে পারো যে আমি এইটাই কেন লিখবো, আমি তো অন্য কিছু লিখতে পারতাম। আমার কথা হচ্ছে কি, তুমি তো পারো না, তুমি কি লিখবা, তুমি এটাই লিখবা। তুমি এখান থেকে যেটা যেটা দেখতেছো, যা যা তোমার মনে হতেছে, এটা 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 ওইটা, ওইগুলোই তুমি এখানে লিখবা। কি, এখানে উইটা এবির উপরে লম্ব, ওএফটা সিডির উপরে লম্ব, তুমি এইগুলো এখানে লিখো। লিখার পরে আবার একটু কাজ করো, একটু ফলো করো, দেখো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, আবার এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন এইটা জানতে হবে, এটা সাধারণ জ্ঞান, যে এরকম যদি ত্রিভুজ হয় এটাকে কি ত্রিভুজ বলে, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তুমি শুধু বলো এখানে এই সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে, বা তুমি ধরো পারো না, জানো না কিসের সমকোণী ত্রিভুজ, আমি তো পড়ি নাই কোনোদিন, লাগবে না, জাস্ট তুমি কি বলবা, এইটা একটা ত্রিভুজ, ও এ ই আর ও সি এফ ত্রিভুজের মধ্যে, এই যে দেখো ও এ ই ও ও সি এফ, এটা কিন্তু ত্রিভুজ, ও সি এফ এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে কি, এর মধ্যে এই যে এইটা, এটা বৃত্তের কি একটা ব্যাসার্ধ, কিভাবে হইল, এইটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এটা একটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসার্ধ, যেদিকে তুমি এখান থেকে নেও এগুলো সবই হচ্ছে একটা ব্যাসার্ধ। তার মানে কি, এই কেন্দ্র থেকে এটা একটা ব্যাসার্ধ, এইটাও একটা ব্যাসার্ধ, তাহলে উ এ সমান ও সি লিখলাম। লিখো ও এ সমান ও সি। আচ্ছা, এই যে কথাগুলো লিখতেছি, ধরো এই জ্যামিতিটা আসলো না, অন্য জ্যামিতি আসলো, তুমি কি করবা, ওই জ্যামিতির মধ্যে এখন এরকম যা যা দেখবা, যেটাকে যা বলে তুমি জাস্ট এগুলো খালি লিখো, তুমি শুধু লিখো। একটা কাজ করো, দেখো এই যে এইটা আছে, লেখো এইটা কি, এ এ ই, এটা কি সম্পূর্ণ এবিটার অর্ধেক, এবিটা তো এই জায়গায় সবটা, তো এই মানে অর্ধেকটা, অর্ধেকটা, তো লেখো এই সমান সমান হাফ এবি, আবার যা মন চাই শুধু লিখতে থাকো, এই সমান সমান হাফ এবি। আবার এখানে যাও, এই যে সি এফটা আছে, এটা কি পুরো সম্পূর্ণ সিডিটার অর্ধেক, তো লিখো সি এফ সমান সমান হাফ সিডি। আচ্ছা, এরপরে কি করবো, এরপরে আবার লেখো এবি সমান সিডি, যেখানে আছে এইটাই লিখি আবার। এখন এ বি সমান সিডি, পরে কাজ কি, এখানে আছে হাফ এ বি, এই যে হাফ এ বি হাফ সিডি, এগুলোকে আমি বানাই দিই এটার মতো, মানে যা মন চায় করে ফেলে, কি করবা, তুমি তো পারো না কিছু, করবা কি তুমি, তো এই 2.5 ঘন্টা তুমি কি করবা, কতক্ষণ তাকায় থাকবা এদিক ওদিক, দেখো কি করবা, এ বি রে হাফ দ্বারা গুণ করে দাও, হাফ এ বি, সিডিকে হাফ দ্বারা গুণ করে দাও, এটা বানাই ফেলো, হাফ সিডি হয়ে গেল। এখন কি করবা, হাফ এবি সমান সমান কি, এই বসে লিখো, খাতা পুরাও, কি করবা তুমি, হাফ এবি মানে এই লিখে দিলাম এই, আবার হাফ সিডি, এই যে হাফ সিডি সমান সমান কি, সিএফ, লিখে দাও সিএফ। আচ্ছা, এখন কি করবো, এরপর লেখা দাও এই যে একটা সমকোণ দেখা যায়, এই যে একটা সমকোণ দেখা যায়, হ্যাঁ লেখো, লিখে দাও, সমকোণ দেখা যায় কি, ও এফ সি, ও এফ সি, এটা এই যে কোণটা, এটা একটা সমকোণ, হ্যাঁ এফ সি, এটা এক সমকোণ। আবার এই যে এখানে
ও ই এ, ও ই এ, এটাও এক সমকোণ। এবার দেখো এটাও এক সমকোণ, এইটাও এক সমকোণ, দুইটাই এক সমকোণ, তার মানে কি এটা সমান এটা। লিখে দাও ও এফ সি সমান সমান ও ই এ, দুজনেই কি এক সমকোণ, দুজনেই এক সমকোণ, লিখে দিলাম। এরপর কি লিখবো আমরা? এরপরে লিখে দিব যে এই যেহেতু এখানে এই ত্রিভুজটার মধ্যে আর এই ত্রিভুজটার মধ্যে সব প্রমাণ টমান করে দিচ্ছি আমরা, তার মানে এই ত্রিভুজ দুইটা সব দিক থেকে সমান। লিখে দাও এই যে ত্রিভুজ ও এ ই, ও এ ই, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা ও এফ সি, ত্রিভুজ ও এফ সি, এই ত্রিভুজ দুইটা সর্বসম, এইটাকে বলে সর্বসম। এইগুলো কিন্তু তোমাকে ঠিকঠাক দিতে হবে। তুমি যা মন চায় তখন আবল তাবল লিখতেছো। দেখো আমি কিন্তু আবল তাবল লিখতেছি, তুমিও আবল তাবল লিখবে আমার মতো। লিখতে লিখতে দেখো এটা কই নিয়ে ঠেকাই। তাহলে ও এই লিখলাম, ও এই ও এফ সি, ও এফ সি, এই ত্রিভুজ কি করলাম, এই ত্রিভুজটার এই কোণটা এই ত্রিভুজের এই কোণ সমান হয়ে গেল, এইটা এটা সমান হয়ে গেল, এই বাহুটা এই বাহুটা সমান করে ফেলছি, সব সমান করে ফেলছি। তুমি তো বললো আমি তো পারি না, তোমার পারা লাগবে না, তুমি শুধু যা যা পারো তাই লিখো। আচ্ছা এখন আমরা লিখছি কি এখানে ত্রিভুজ এইটা আর এটা সর্বসম হয়ে গেছে, সর্বসম মানে সব দিক থেকে সমান হয়ে গেছে। তার মানে কি ত্রিভুজ যদি সব কিছুই সমান হয়, তার মানে কি এই ত্রিভুজটার এই বাহুটা মানে উইটা, অতএব এই উইটা সমান এই ত্রিভুজের কি এই ওয়েফ এর সমান, এই ওয়েফ এর সমান। অর্থাৎ তোমার একটা জিনিস মাথায় রাখবা, সেই জিনিসটা হচ্ছে কি তুমি এতক্ষণ ধরে এই যে জ্যামিতিটা উপপাদ্যটা আছে এটার যা যা চেহারা আছে এখান থেকে নিয়ে খুঁটিনাটি টুকটাক ওই 2.5 ঘন্টাতে তুমি কি করবা, বসে বসে দেখো কে কার সমান, কে এখানে অর্ধেক, এই অর্ধেকটা আবার কোন অর্ধেকের সমান, এইগুলো শুধু খুঁটে খুঁজবা খুঁজবা, খুঁজে 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 এখানে শুধু লিখে সাজায় ফেলো খাতাকে। সাজালাম, সাজায় এখন দিন শেষে তোমার একটা কাজ একটু পারফেক্টলি করতে হবে। সেই কাজটা কি, সেইটা হচ্ছে যে তুমি ধরো এই তোমার এই চিত্রটার মধ্যে দুটো ত্রিভুজ পাইছো, তাহলে এই ত্রিভুজ দুটাকে তোমার সমান করতে হবে। দেখাইতে হবে যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। আমরা এখানে এই যে দেখালাম এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এই ত্রিভুজটা সর্বসম আমরা এখানে দেখালাম। তাহলে যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয়ে যায় তখন এই ত্রিভুজের এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এই কোণ এই কোণের 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 সমান। ঠিক আছে, মানে যা প্রমাণ করতে বলবে তুমি যদি শুধু এই জায়গাটাকে কোনো না কোনোভাবে নিয়ে আসতে পারো, তারপর তোমাকে যা প্রমাণ করতে বলছে প্রশ্নে শুধু অথবা দিয়ে লিখে দাও। আর নাম্বার এখানে 2 3 কেন, এটা নাম্বার কত 4, তুমি 4-এ 4ও পেতে পারো। ধরো তুমি 4 পাও নাই, 1 নাম্বার তো তুমি পাবা, 1 তো না, তুমি তো অবশ্যই এখানে 2 পাবা। ধরো এখান থেকে তুমি 2 পেলা, ধরো তুমি 2 পাইলা না, 1ই পাইলা, তাইলে উপপাদ্য আসবে কয়টা, উপপাদ্য আসবে 2টা, 2টা উপপাদ্য আসবে। তার মানে এগুলো কিন্তু ক্ষয়ের জন্য আর গয়ের জন্য। আচ্ছা খ আর গ, ধরো ক্ষয়ের জন্য আর হচ্ছে গয়ের জন্য। একটা খ এমন আবল তাবল লিখছো, কত নাম্বার পাইছো 1 নাম্বার। ওকে, আবার একটা গ এমন আবল তাবল লিখছো, কত নাম্বার পাইছো 1 নাম্বার, 2 নাম্বার। এটা হলো একটা উপপাদ্যের হিসাব। তো আরো একটা উপপাদ্য যখন তুমি এরকম ভাবে আবল তাবল অ্যান্সার করবা তখন আবারও পাবা নাম্বার। তাহলে টোটালি নাম্বারগুলো হচ্ছে একটা সৃজনশীলের থেকে খ গ আর একটা সৃজনশীলের থেকে খ গ, টোটালি 4 মার্ক তুমি পাবা যদি তুমি ন্যূনতম মার্কটাও পাও। যদি তোমাকে টিচার নাও নাম্বার দেয়, 1 নাম্বার দেয়, যদি একেবারে হার্ড ভাবে খাতা দেখে, তাও তো সে তোমাকে এতগুলো লেখার জন্য 1 নাম্বার দিবে। আর তুমি কিন্তু এখানে কিন্তু আবল তাবল কিছু লিখো নাই, তুমি যা লিখছো প্রত্যেকটা কথাই যুক্তিসঙ্গত। দেখো এখানে ও এফ সি কোণ, এই যে ও এফ সি কোণ এটা সমকোণ, আমরা বলছি এখানে এক সমকোণ। এরপর দেখো ও ইয়ে, ও ইয়ে, ও ইয়ে, এই যে এটাও তো এক সমকোণ। এখানে তো আমি কোনো কথা মিথ্যা বলি নাই, আবল তাবল কিছু লিখে নাই। এখানে প্রশ্নের মধ্যে যা চিত্রের মধ্যে যা আছে এগুলোই আমরা লিখবো, কিন্তু এগুলাকে আমরা একটু সাজায় গুছিয়ে আমাদের জাস্ট এটা এটা সমান। হ্যাঁ, আমি কিন্তু আবার এটা সমান বলবো না, এটা এটার সমান, কথাটা যৌক্তিক। আবার এই ভাব এইটাও এটা সমান বলে দিলাম, এটাকে ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তাহলে এটাও এটা সমান, এটা বললাম। এখানে কোনো কথা আমরা অযৌক্তিক বলি নেই, আমরা যৌক্তিকভাবে যা যা আছে এখান থেকে জাস্ট লিখে দিব। পয়েন্ট কি আমরা একটু আগে দেখালাম যে বিশেষ নির্বাচন লিখতে হবে, তারপর অঙ্কন লিখতে হবে, অঙ্কন না লিখলেও চলবে। মেইন কাজ হচ্ছে প্রমাণটা। এখানে আইসা তুমি জাস্ট বসে বসে কি করবো 2.5 ঘন্টা এইভাবে কোটে কোটে কে কার সমান কে কার সমান এগুলা লিখবা। তোমাকে 2 মার্ক 3 মার্ক দিবে না, দরকার নাই তোমার 2-3 মার্কের, 1 মার্ক কি দিবে? হ্যাঁ 1 মার্ক অবশ্যই তোমাকে দিবে। তাহলে এখানে যদি 2টা সৃজনশীল তুমি খ গ অ্যান্সার করো, 1 মার্ক 1 মার্ক 1 মার্ক 1 মার্ক, টোটালি হইল 4 মার্ক। আমি তোমাকে বলছি 3+ মার্ক জ্যামিতির উপপাদ্য থেকে তোমাকে আমি কি করে দেবো, কভার করে দেবো। আমি তোমাকে 3+ মার্ক কভার করে দেখালাম।
ওকে ডান। এইবার আসো সেট ফাংশনে। এখন আসো সেটে। আচ্ছা, সেট ফাংশনে দেখো এখানে 3টা ক্যাটাগরি দিয়েছি তোমাকে। তুমি যদি এই 3টা ক্যাটাগরি ফলো করো, এখান থেকে 100%, আমি 8 বলছি কেন 8 মার্ক বলছি, 10 মার্ক তো বলতে পারতাম সেট থেকে, না, কারণ এখানে তোমাকে যেই ক্যাটাগরিগুলো আমি দিলাম এগুলো শুধুমাত্র খ অথবা গয়ে আসবে। হ্যাঁ, এগুলো কিন্তু তো এইটা হয়তো বা বাই চান্স এরকম স্টাইলের কয়ে দিতে পারে, বাট তেমন একটা সিউরিটি নাই। বাট এগুলো খ অথবা গ নাম্বার আসবে। 3টা ক্যাটাগরি এখানে দিলাম আমি, যে এখানে যেগুলো মান হতে পারে। তো সাপোজ এরকম, যেমন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, এত এর উপাদান সংখ্যা n হলে এর উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এই টপিক্সটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইটার পরে হচ্ছে আর অন্যটি নির্ণয় করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এইটা তাহলে 1 নম্বরে হচ্ছে উপসেটের সংখ্যাটা টুয়াইস n কে সমর্থন করে, এইটা 2 নম্বরে হচ্ছে প্রথমত অন্যটা নির্ণয় করতে হবে, নির্ণয় করে এটার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আচ্ছা, তৃতীয় স্টাইল যেটা, সেটা হচ্ছে যে এরকম করে, হ্যাঁ, মান দেওয়া থাকবে, এই সমীকরণ দেওয়া থাকবে, এখান থেকে প্রমাণ করে দেখাতে হবে। এই যেগুলো, এগুলো হচ্ছে এই 3টে স্টাইল যদি কমপ্লিট থাকে 100%, মানে কোনো চান্স নাই মিস্টেক হওয়ার, যে খ আর গ এই 3 স্টাইল ছাড়া অন্য কোনো স্টাইলে দেবে। হ্যাঁ, একটা ক্যাটাগরি আছে যেমন এগুলো দিতে পারতো, বাট এগুলো তেমন একটা এই ইদানিং কালে এসে আসে না। তো সেগুলো হচ্ছে যে আগে বলা হতো যে দেখাও যে লিখে এখানে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইকুয়াল বি ক্রস এরকম এরকম দিয়ে, মানে এটা সমানটা প্রমাণটা দেখে দিত। এগুলো এখন আর তেমন একটা দেওয়া হয় না। এই 3টা হচ্ছে মানে এই ইদানিং কালে এসে খুব বেশি এগুলোতে আসে, আর এই 3টাই আসবে, এই 3টার বাইরে লাগবে না করা। জাস্ট খ আর গো, অর্থাৎ 4 যোগ 4 8 মার্ক আমরা অ্যান্সার করতে পারবো এই 3টা অঙ্ক। 3টা বলতে এই 2টা, জাস্ট এই 2টাই। আর এই 3 নাম্বারটা এখানে যে সমীকরণগুলো আছে এগুলো হয়তো একটু চেহারাটা ভিন্ন ভিন্ন। সাপোজ আমি এখন যে শার্টটা পরে আছি, হ্যাঁ, এই শার্টটা পরে আছে, এখন এই শার্টটা পরার পরে যদি তুমি আমাকে চিনো, আমি যদি একটু পরে এসে অন্য একটা শার্ট পরি, তখন তুমি আমাকে না চিনো, তার মানে কি তুমি আমাকে চেনো না। অর্থাৎ তুমি এগুলোকে যখন করবা, করার পরে জাস্ট এখানে এই যে সিস্টেমটা, এখানে হয়তো বা পি এর জায়গায় একটু চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দিয়ে এখানে এক্স দিল, বা ওয়াই দিল, এখানে তোমার জি দিচ্ছে তখন তোমার এফ দিল, এইটাই, আর অন্য কিছু না। কিন্তু একটা কি জাস্ট একটু ভালোভাবে করতে হবে, যাতে এখানে জির পরিবর্তে এফ দিল করতে পারো, হ্যাঁ, পির পরিবর্তে এক্স দিল, ওয়াই দিল, কিউ দিল, যেমন সেদিক আমরা জাস্ট শিখবো। আমাদের কাজ 3টা অঙ্ক শিখবো, আমরা তো আহামরি করে হাজার হাজার অঙ্ক শিখতেছি না, আমরা শুধু 3টা অঙ্ক শিখবো, 3টে স্টাইল শিখবো। 3টে স্টাইল শিখলে আমরা এখান থেকে 8 মার্ক অ্যান্সার করতে পারবো। ওকে, এবার আসো টোটালি আমরা যে হিসাবটা করলাম, কত কত দেখালাম। টোটালি আমি বলছিলাম যে আমার পাস করার জন্য যে 23 মার্ক লাগবে, সেই 23 মার্ক আমি কিভাবে এখান থেকে এই একটা প্রশ্ন থেকে আমি কিভাবে বের করে নিয়ে আসবো 23 মার্ক। আমি কিন্তু প্রথমত দেখেছিলাম, কি দেখালাম, এই যে প্রথমে পার্টে দেখালাম মানে সেট সহ টোটালি কি কি দেখালাম, সেট দেখালাম। আচ্ছা, সেট থেকে আমরা এখানে পাইলাম 8 মার্ক। আচ্ছা, তারপরে আমরা পরিসংখ্যান কিন্তু দেখালাম, পরিসংখ্যানেও পেলাম, পরিসংখ্যানে কিন্তু 10-এ 10, এটা কিন্তু অবশ্যই আমাদের একদম ফোকাস এইটার মধ্যেই। অন্য যেগুলো দেখলাম ওগুলোর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার পরিসংখ্যান, সো এইটাতে বেশি গুরুত্ব দিতে হবে পরিসংখ্যানতে। তারপরে সেট দেখালাম, তারপর দেখালাম আমরা সম্পাদ্যতে কিন্তু কয়ের জন্য শুধু কয়ের থেকে আমি 2 মার্ক কালেক্ট করে দেখালাম। তারপরে আমরা দেখালাম উপপাদ্য থেকে, মানে 3+ না, মানে আমরা নর্মালি যদি মার্ক টিচার তোমাকে নাও দেয় তো তোমাকে 4 মার্ক দিতে সে বাধ্য, এমন আমরা এই স্টাইলগুলো আজকে দেখলাম। তো তুমি কিন্তু অবশ্যই 4 থেকে বেশি পাবা। আমি একবারে তুমি ধরো অ্যান্সার করার পর তুমি একবারে খারাপ লিখছো, তাইলে তুমি কত পাবা, ওইটা মার্ক আমি হিসাব করছি, তাও তুমি কত পাইলে ওখান থেকে 4 মার্ক। এখন একটু দেখো কত হয়েছে তোমার, এখন 10 আর 8 18 2 20 4 24 মার্ক হয়ে গেছে। আমার পাস করতে লাগে 23 মার্ক, কিন্তু আমি তোমাকে দেখালাম কিভাবে তুমি 24 মার্ক অন্তত অ্যান্সার করতে পারবা। ওকে, এখন তোমার জন্য একটা নিউজটা কি, নিউজটা হচ্ছে এখানে কিছু কিছু পার্ট আছে, আমি জাস্ট হয়তো বা ভিডিও অনেকটা লং হয়ে যায়, যে কারণে হচ্ছে যে অনেকগুলো বিষয়কে আমি ডিটেলসে আলোচনা করতে পারি নাই। সো এই ক্ষেত্রে যেই বিষয়গুলো একটু আলোচনা করার দরকার ছিল, ওইগুলো হচ্ছে যে আমরা কি পরবর্তী যে ভিডিওগুলো আছে ওখানে
এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমরা ওখান থেকে সম্যক ধারণা নিয়ে মোটামুটি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো। ওকে, ধন্যবাদ সবাইকে।